নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। আজ আমরা একটা ইতিহাস বিখ্যাত ঘটনার দিকে, একাধিক ঘটনার দিকে নজর দেব। আলেকজান্ডার ভারতবর্ষ এসেছিলেন, আক্রমণ করেছিলেন, এটা আমরা সবাই জানি। এবার ওনার রুটটা একবার দেখে নিই চট করে, তারপরে আমরা আসছি। প্রথম হচ্ছে ম্যাসেডোনিয়া, যেটা বর্তমান গ্রিস, সেখান থেকে শুরু করেছেন যাত্রা। এশিয়া মাইনরে এসেছিলেন ওখান থেকে, সেটা হচ্ছে তুরস্ক। তারপরে সিরিয়া, আমরা জানি কোথায় সেটা, ফিনিশিয়ার ওখানে সিরিয়া। তারপরে হচ্ছে মিশর, এখানে আলেকজান্দ্রিয়া নগর স্থাপন করেন উনি, বিখ্যাত আলেকজান্দ্রিয়া, যেখানে সোনা দিয়ে মোড়া ইত্যাদি সব কথা চলে। তারপরে মেসোপটেমিয়া, ট্রাইগিস ইউফ্রেটিস অঞ্চল, এবং পারস্য সম্রাট মানে ইরানের সম্রাট দারেউসকে উনি পরাজিত করেন। এবার হচ্ছে পারস্য বলতে আমরা জানি কোনটা, ইরান, বিখ্যাত, যেটা জরথুষ্ট্র পূজক, অগ্নি পূজক আর কি। আর তারপর হচ্ছে ব্যাকট্রিয়া আর সোগদিয়ানা, বর্তমানে আফগানিস্তান ও মধ্য এশিয়ার অঞ্চলটা, বর্তমানে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার অঞ্চল। তারপরে হচ্ছে হিন্দুকুশ পর্বত, ওখান থেকে অতিক্রম করেন করে গান্ধার অঞ্চল। গান্ধারটা কোন জায়গাটাকে বলছে, পাকিস্তানের যে খাইবার পাখতুনখোয়া, আমরা যারা সিন্ধু নদীর দেখছেন ওখানে দেখতে পাবেন খাইবার পাখতুনখোয়া প্রদেশ আছে, সেটা। এরপরে উনি সিন্ধু নদ পার হয়ে যান, দেখুন সেই সিন্ধু আমরা যেটা নিয়ে করছি গবেষণা, সিন্ধু নদ ওখান থেকে ক্রস করেন। সিন্ধু নদ পেরোতেই হবে ওখানে আসতে গেলে, ঢুকতে গেলে। ঝিলাম নদীতে, তবে সিন্ধু নদ পার হয়ে পাঞ্জাবে ঢোকেন। পাঞ্জাবে ঝিলাম নদীর তীরে রাজা পুরুর সঙ্গে যুদ্ধ হয়, সেই বিখ্যাত যুদ্ধ হয়। এটা হচ্ছে হাইডাসপিসের যুদ্ধ বলে। এবার এখানেই মোটামুটি তার অভিযান থেমে যায় এবং উনি তার সেনাদের নিয়ে ফিরে যান। এবার আমি মোটামুটি আমার রুটে ভারতবর্ষ অব্দি নিয়ে এসেছি। দুটি ঘটনা বলি। ওই যখন পুরুষ সঙ্গে যুদ্ধ হচ্ছিল আলেকজান্ডারের, যে সৈন্যরা দেখতে পায় যে ওই টিলার উপর দাঁড়িয়ে একজন যুবক এবং একজন ব্রাহ্মণ ওই যুদ্ধটি লক্ষ্য করছেন। তো ওটা দেখাকালীন ওরা সেই যুবককে দেখে, তার যোদ্ধা বেশে আছে, তাকে অ্যারেস্ট করে নেয়। তো বলছে, আমাকে গ্রেপ্তার করছো কেন? আমি তো কোনো যুদ্ধ করিনি, দেখো আমার তরবালে কোনো রক্তের দাগ নেই, কিছুই নেই, আমি দাঁড়িয়ে যুদ্ধ দেখছিলাম। সেনার একটু অবাক হয়ে যায়, যুদ্ধ আবার দাঁড়িয়ে দেখছে টিলার উপর থেকে, আর বৃদ্ধকে ছেড়ে দেয় কিছু ছিল না বলে। তো বৃদ্ধ যাওয়ার আগে বলে, আত্মসংযমী যে কোনো পরিস্থিতি থেকে মানুষকে উদ্ধার করে দেয়। আত্মসংযম হচ্ছে আত্মশক্তি, এই দুটো জিনিস মানুষের লাগে। আত্মসংযম থেকে আসে আত্মশক্তি, সেই আত্মশক্তি দিয়েই মানুষ সব কিছু জয় করতে পারে। এ বলে তো চলে যান। এবার ওকে, ওই যুবককে গ্রেপ্তার করে নিয়ে চলে আসে শিবিরে। তো সন্ধ্যাবেলা ওই যুবক কী করে, আলেকজান্ডার যখন ফিরে এসে বিশ্রাম ইত্যাদি নিচ্ছেন, তখন উনি বলেন, এক যুবক আপনার সঙ্গে দেখা করতে যায়। একটু অবাক হয়ে যান, একজন সাধারণ যোদ্ধা আমার সঙ্গে বন্দি, সে কি দেখা করবে? তো উনি বলে, ঠিক আছে নিয়ে আসো। তখনকার কিন্তু এই ব্যাপারটা ছিল না যে অ্যাপয়েন্টমেন্ট করে পাওয়া যাবে না, ঘুরে বেড়াতে হবে, সরকারি দপ্তরে চটি ছিঁড়তে হবে মানুষকে, সেই ব্যাপারটা ছিল না। তা দেখা করেছিলেন ওনার যেরকম রাজা সেরকম রাজা, উনি সাধারণ যোদ্ধার সঙ্গে দেখা করলেন। যোদ্ধাকে বলো কী ব্যাপার, বলবে তুমি। উনি তখন বলেন যে, দেখুন আমি তো কোনো যুদ্ধ করিনি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার যুদ্ধ দেখছিলাম, আমার গুরু আদেশ করেছিলেন, সেই হিসেবে আপনার যুদ্ধ দেখছিলাম। তা আপনি আমাকে কেন ধরলেন? আমি তো কিছু করিনি। তখন আলেকজান্ডার একটু অবাক হলেন। উনি চেহারা দেখে বুঝেছেন এ সাধারণ যুবক নয়। তখন পরিচয় জানতে চাইলেন। তখন বললেন, আমি এক রাজপুত্র, মগধের রাজপুত্র ছিলাম, পাটলিপুত্রের রাজপুত্র, কিন্তু নন্দ আমার এই কেড়ে নিয়েছে, সিংহাসন কেড়ে নিয়েছে। আজকে আমি শক্তি সঞ্চয় করার চেষ্টা করছি, যুদ্ধবিদ্যা শিখছি, নানারকম কলা কৌশল শিখছি, যাতে আমি আমার পিতার রাজ্য পুনরুদ্ধার করতে পারি। তা
আলেকজান্ডার শুনে বলল যে ঠিকই আছে। আলেকজান্ডার যুবকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার গুরুর আদেশে আমি যুদ্ধের কলা কৌশল দেখছো, তো কি শিখেছ? এর থেকে তুমি কি শিক্ষা পেলে? তখন চন্দ্রগুপ্ত বললেন যে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, পুরুর দিক থেকেও কিন্তু সৈন্যরা দারুণ যুদ্ধ করেছিল। এরকম নয় যে গ্রিকের সৈন্যের থেকে এদিকে যারা যুদ্ধ করেছে পুরুর তরফ থেকে তারা কম বীর, তারাও সমান সমান বীর, কিন্তু পুরু হেরে গেছে কৌশলগত কারণে। কীরকম? বলল চন্দ্রগুপ্ত, বললাম আমি আগেই বুঝতে পেরেছিলাম যে পুরু হেরে যাবে, কারণ পুরু যুদ্ধ করছিল বিধিবদ্ধভাবে, একদম শাস্ত্র নীতিকথা যেরকম লেখা আছে, যুদ্ধশাস্ত্রে যা লেখা আছে সেইটা ধরে। আর আপনি যুদ্ধ করেছেন আপনার সুবিধে মতো, যখন যেরকম তখন সব নীতি প্রয়োগ করে, সেই জন্য আপনি জিতে গেছেন। আর এরা হেরে গেছে ওই কপি বুক স্টাইলে যুদ্ধ করতে গিয়ে। এটা আমি শিখলাম, যুদ্ধ কখনো কপি বুক স্টাইলে হয় না, কোনো নির্দিষ্ট বই আকারে হয় না, যখন যেমন তখন তেমনভাবেই যুদ্ধ করতে হয়। স্বাভাবিক ব্যাপার। তা আমার গুরু আমাকে বলেছিলেন যে আপনার কথা বলে যে উনি অসম্ভব রণকৌশলী, ওনার যুদ্ধ তুমি দেখো, তোমার পরে উপকার হবে, যুদ্ধের এই কৌশল তোমার ক্ষেত্রে কাজে লাগবে। তা তখন আলেকজান্ডার সব শুনে বলে, সে তো বুঝলাম, কিন্তু তোমাকে তো আমি বন্দি করেছি, তোমাকে আমি ছেড়ে দিই কী করে? তো বললে, দেখুন আমাকে তো ধরে রেখে আপনার কোনো লাভ নেই, আমাকে খেতে পড়তে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের কথা। তো বলে, তোমার কী মনে হয় আমি একজন বন্দিকে খাওয়াতে পারবো না? তোমাকে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমাকে আমি একটা সুযোগ দেবো। সেটা আলেকজান্ডার, এই প্রসঙ্গে বলে রাখা হলো, আলেকজান্ডার প্রচুর মদ্যপান করতেন, সুরাপান করতে পারতেন। তো ওনার এই বিষয়টা গর্বও ছিল, ওনাকে সুরাপানের দিক থেকে কেউ হারাতে পারবে না। তো ইতিমধ্যে উনি প্রসঙ্গক্রমে জেনে নিয়েছেন এই যুবক সুরাপান করে না। তাহলে শোনো, আমার সঙ্গে তোমাকে সুরাপানের প্রতিযোগিতা করতে হবে। যদি আমি যদি তোমায় হারিয়ে দিতে পারি, তুমি যদি আগেই টলে যাও, তাহলে কিন্তু আমি তোমায় বন্দি করে নিয়ে যাব আমার সাথে দেশ বিদেশে। আর যদি আমি পড়ে গেলাম, তুমি দাঁড়িয়ে রইলে, মানে বসে রইলে কি তোমার ঠিক রইলে, তাহলে তুমি এখান থেকে উঠে বেরিয়ে যাবে, কেউ তোমার আটকাবে না বলে উনি নির্দেশ। চন্দ্রগুপ্ত, এই আমাদের চন্দ্রগুপ্ত স্বীকার করলেন, যুবকটির নাম চন্দ্রগুপ্ত মৌর্য। তা উনি স্বীকার করলেন, কারণ এছাড়া তার উপায় নেই। তখন স্বীকার করার পরে আপনার প্রতিযোগিতা আলেকজান্ডার দেখে তার যারা ছিলেন তাদেরকে বললেন, ঠিক আছে, মেপে মেপে মদ দেবে, দুজনকে একই পরিমাণ একই কোয়ালিটির মদ দুজনকে দেবে মেপে মেপে। আর আমি যদি আগে শুয়ে পড়ি, চেতনাহীন হয়ে যাই, তাহলে কিন্তু এই যুবককে ছেড়ে দেবে, বেরিয়ে যাবে। এই আদেশ পাশ করে দিলেন। দিয়ে উনি শুরু করলেন। পরিশেষে দেখা গেল গিয়ে আলেকজান্ডার লুটিয়ে পড়েছে, এই যুবকটি যে কোনোদিন মদ খায় না, সে কিন্তু স্থির হয়ে বসে আছে। আত্মশক্তি, আত্মসংযম, সেই যে গুরুর বাণী, সেই গুরুর বাণীকে ফলো করেই সে জিতে গেছে ভারতীয়দের। তো এই ব্যাপারটা আছে, এটা আমাদের বাড়তি পাওনা, মনের জোর যেটা ভয়ঙ্কর। তা সেই অবস্থায় দাঁড়িয়ে উনি উঠে দাঁড়ালেন এবং শিবির থেকে বেরিয়ে গেলেন নাটুলে। এই একটি ঘটনা আছে। আরেকটি ঘটনা হচ্ছে, নন্দবংশের থেকে নন্দ রাজাকে বারবার আক্রমণ করছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, কিন্তু বারবার নন্দ তাকে হারিয়ে দিচ্ছিলেন। শুধু না, তার পিছনে আবার সৈন্য পাঠিয়ে তাড়াও করছেন ধরে নেওয়ার জন্য। তা যাই হোক, উনি ধরা পড়ছেন না, কিন্তু ওনাকে ওনার গুরুর সাথে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছিল হেরে যাওয়ার পরে। তখন এইরকম পালাতে গিয়ে ওনার একটা পাহাড়ি উপজাতি, পাহাড়ের মধ্যে একটা উপজাতির গিয়ে আশ্রয় নেন। আশ্রয় নিয়ে গুরু শিষ্য উভয় দেখেন, চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য উভয়ই দেখেন যে ওই যে আদিবাসী রমণী, সে তার সন্তানের জন্য রুটি তৈরি করছে, রুটি বা পরোটা জাতীয় জিনিস তৈরি করছে, বাচ্চাটাকে গরম গরম দিচ্ছে। আর বাচ্চারা পরোটা খেতে বারবার হাত পুড়িয়ে ফেলছে আর কান্নাকাটি করছে। তখন ওই আদিবাসী রমণী
সেই মা নিজের সন্তানকে বলছে, তুই তো চন্দ্রগুপ্ত মৌর্য আর চাণক্যের মতো বোকা রে। নিজেদের নাম কানে যেতেই ওনারা তো ছদ্মবেশে ছিলেন, ওনারা সতর্ক হয়ে যান, কি বলছে রে বাবা। দিয়ে বাচ্চাকে বলছে, তুই তো ওনাদের মতো বোকামো করছিস, তুই গরম পরোটার মাঝখানে কেন হাত দিচ্ছিস? গরম পরোটা পাশ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাও। এই বলার পরে দেখুন কার থেকে কে শিক্ষা আছে, কে দিচ্ছে বড় কথা, শিক্ষাটাই বড় কথা। চাণক্য কিন্তু এবং চন্দ্রগুপ্ত মৌর্য দুজনেই বুঝতে পারেন যে কি তাদের ভুল হচ্ছিল। তখন ওনারা কি করেন, যে নন্দ সাম্রাজ্য মানে মগধের আউটার যে শক্তি কেন্দ্রগুলো আছে, চারিদিকে যে বিকেন্দ্রীকরণ যে শক্তি কেন্দ্রগুলো আছে, আলাদা আলাদা ইউনিট মগধ থেকে দূরে আছে, সেইগুলোকে আক্রমণ করে শেষ করে দিয়ে থাকেন। এর ফলে হচ্ছে কি, এগুলো তো সমস্ত তার হাত পা চোখ নাক কান ছিল সাম্রাজ্যের। এই ইউনিটগুলো ধ্বংস হয়ে যাওয়ার ফলে কি হয়, আস্তে আস্তে সাম্রাজ্য দুর্বল হতে থাকে এবং চন্দ্রগুপ্ত মৌর্য তার নিজের পিতার সিংহাসন পুনরায় উদ্ধার করেন। এই হচ্ছে একটি বিরাট ঘটনা। এবার আসুন, আমরা জানি যে পাল্লায় পড়েছিল হচ্ছে আমাদের আলেকজান্ডারের সেনাবাহিনী পুরুর পাল্লায় পড়েছিল এবং পুরুর রণহস্তির যা দাপট দেখেছিল, তখন হয়তো কৌশল করে জিতে গেছিল সেই সময়, কারণ ও তো ওই রকম হাতির দাপট ফাপট দেখে এমনি এদের হয়ে গেছিল। এইবার ওরা শুনতে পেরেছে মগধ কিন্তু পুরো উঠে সাজিয়ে বসে আছে। মগধ মানে পাটলিপুত্র, আলেকজান্ডার ঢুকলেই ফেস করতে হবে, ওদের বিরাট শক্তি, প্লাস ওর সঙ্গে গায়ে গা মিলিয়ে বসে আছে কিন্তু গঙ্গা নদী। একদিকে পাটলিপুত্র মগধের নন্দ বংশ দাঁড়িয়ে আছে এদের মারার জন্য, এদের আক্রমণ করে শেষ করে দেওয়ার জন্য, আর এদিক থেকে কিন্তু বাংলায় আছে গঙ্গাডির মতো বড় সাম্রাজ্য, যাদের কয়েক হাজার রণহস্তি ছিল। হাতির নাম শুনেই এদের অবস্থা খারাপ হয়ে গেছিল। তাই হাতির গুতলে আর কি হবে ঠিক নেই, তাই সৈন্যরা যেতে যায়নি, বলে এই পুরোই আমাদের এই হাল করে ছেড়ে দিয়েছে। এবার যদি এখানে ঢুকি, এরকম দুটো সাম্রাজ্য গায়ে গা মিলিয়ে চুপ করা অপেক্ষা করছে, আমরা কখন ঢুকবো, তাহলে তো আমাদের বান্ডিল করে ছেড়ে দেবে, একদম শেষ। ওই জন্য ওরা বিয়া স্পিড হয়নি, ওইখান থেকে ব্যাক করেছে। বাট রাস্তাটা কি ছিল ব্যাকের, এটা আমরা দেখে নিই, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা একটা রিসার্চ ওয়ার্ক করছি, আপনারা জানেন সবাই, এই হিংলাজ মাথাকে নিয়ে। তা আলেকজান্ডারে ফিরে যাওয়ার যে রুটটা ছিল, স্থল আর জলপথ মিলিয়ে কিন্তু এই রুটটা ছিল। প্রথম হচ্ছে পাঞ্জাব সিন্ধু বরাবর দক্ষিণে গেছেন, পাঞ্জাব থেকে। এবার সিন্ধ প্রদেশ, যেটা আমরা নিয়ে আলোচনা করছি, বর্তমান পাকিস্তানে আছে, আরব সাগরের মুখ অব্দি গেছেন, সেনাবাহিনীকে ওখানে ভাগ করেছেন। করে কি করেছেন, নৌবহরে সিন্ধুর মোহনা, আরব সাগর, পারস্য উপসাগর দিয়ে ব্যাবিলনে পাঠিয়ে দিয়েছেন। আর আলেকজান্ডার নিয়ে কিন্তু স্থলপথে গেছেন, গেদ্রসিয়া মরুভূমি, বর্তমান যেটা বেলুচিস্তানে আছে। এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী পথ। আপনারা দেখবেন, আমরা যখন এই করাচি থেকে এর দিকে যাব, এই মরুতীর্থর দিকে যাব, হিংলাজের দিকে যাব, বেলুচিস্তান যে প্রদেশটা আপ টু ইরান অব্দি পুরোটাই মরুভূমি, সাংঘাতিক মরুভূমি। আমার এই যে সিরিজটা আমি বানাচ্ছি হিংলাজ মাতার, হয়তো আপাতত মনে হচ্ছে কি সিন্ধু টিন্দু নিয়ে বলছেন, নদীপথ নিয়ে বলছেন, এর পিছনে একটা বিশেষ কারণ আছে। এই ভৌগোলিক পরিস্থিতির জন্যই কিন্তু আজকে আমাদের হিংলাজ মা ওখানে টিকে রয়েছেন এবং সবাই তাকে শ্রদ্ধা করে। এই ভূগোলটা কিন্তু অস্বীকার করা যাবে না। এবার আলেকজান্ডার কি হয়েছে, ওই পথ দিয়ে পারস্য বা ইরানের দিকে গেছেন। আপনি দেখুন ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন, এই তো আর ভূগোল তা পাল্টায়নি, নাম পাল্টেছে, সীমানা টিমানা এদিক ওদিক হয় পাল্টেছে, ওইসব ঠিক আছে, কিন্তু ওই যীশু খ্রিস্টের জন্ম 327 খ্রিস্টপূর্বাব্দ, ওই সময় আলেকজান্ডার যখন ফিরেছেন, তখন কিন্তু এই পথটা দিয়ে ফিরেছেন। কিছু সৈন্যকে এই নদী সাগর পথে পাঠিয়ে দিতে পেরেছিলেন আরব সাগরের মুখ থেকে, ওখান থেকে, কিন্তু সিন্ধু প্রদেশ থেকে, কিন্তু এটা কিন্তু পারেননি। ওই মরুভূমিটা পার হতে গিয়ে কি হয়েছে,
প্রচুর সাথী মরে গেছে, ওনার প্রচুর সৈন্য মারা গেছে। আর আলেকজান্ডার নিজে বাবিলে গিয়ে পৌঁছেছিলেন 323 খ্রিস্টপূর্বাব্দে, আরও 4 লাইন। তা ওখানে কিন্তু ওনার মৃত্যু হয়। তা সংক্ষেপে এক লাইনে ওনার যদি ফিরে যাওয়ার রুটটা বলি, তা গ্রিস, পারস্য, আফগানিস্তান, পাঞ্জাব, সিন্ধুনাথ, বেলুচিস্তান, বাবিল। কিন্তু আলেকজান্ডারের এটা হচ্ছে একদম প্রামাণ্য, যেটা বলেছি, সেই বেলুচিস্তানের মরুভূমি যেটা আমরা পার হব, ওই পুরো প্রাচীন পথ দিয়ে পার হব। এটাই হচ্ছে আমাদের এই সিরিজের ইউনিক ব্যাপার থাকবে, হিংলাজ মা সিরিজ যেটা করছি আমি। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে সিন্ধু নদীর যে পাকিস্তানে ঢুকেছে, খাইবার পাখতুনখোয়া, সেখান থেকে আমরা পাঞ্জাব প্রদেশে যাব, পাঞ্জাব প্রদেশ থেকে আমরা সিন্ধু প্রদেশে যাব, সিন্ধু প্রদেশে আমাদের বেশ কিছুক্ষণের কাজ আছে, করে টোরে আমরা করাচি, প্রাচীন করাচি শহরে গিয়ে পৌঁছবো। সেইখান থেকে অতীতেও কয়েক হাজার বছর আগেও কিন্তু ওইখান থেকে ওই হিংলাজ মায়ের উদ্দেশ্যে যাত্রী যেত। তা আমরাও কিন্তু সেই প্রাচীন পথ ধরে যাব, যেটা রেকর্ড আছে। এইটা আমাদের উদ্দেশ্য, এবং তখন আরো অনেক কথা হবে। আপনারা দেখতে থাকুন এবং অর্জুন, এই বিচিত্র সফরের আপনারা সঙ্গী থাকুন।